7টি গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন সমন্বয়, সর্বনিম্ন মজুরি ৮,০০০ টাকা, কাজে ফেরার আহ্বান বিজিএমইএ। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের সাথে মতবিনিময়, শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। বিপিএল এ রংপুরকে হারালো রাজশাহী, চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আছি। সংবাদ আরও থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা, শৈত্যপ্রবাহ ও তুষার ধসে নিহত ২৫। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শেষে গার্মেন্টস শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। 7টি গ্রেডের সবকটিতেই বেতন বাড়ানো হয়েছে। সচিবালয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। সর্বনিম্ন বেতন হয়েছে ৮,০০০ টাকা। প্রথম গ্রেডের বেতন ১৩,০০০ থেকে বেড়ে হয়েছে ১৮,২৫৭ টাকা। দ্বিতীয় গ্রেডে ১০,৯০০ থেকে ১৫,৪১৬ টাকা। তৃতীয় গ্রেডে ৬,৮০৫ থেকে বেড়ে ৯,৮৪৫ টাকা। চতুর্থ গ্রেডে ৬,৪২০ থেকে বেড়ে ৯,৩৪৭ টাকা। পঞ্চম গ্রেডে ৬,০৪২ থেকে বেড়ে ৮,৮৭৫ টাকা। ষষ্ঠ গ্রেডে ৫,৬৭৮ থেকে বেড়ে ৮,৪২০ টাকা এবং সর্বনিম্ন মজুরি সপ্তম গ্রেডে ৫,৩০০ থেকে বেড়ে হয়েছে ৮,০০০ টাকা। পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বেতন কাঠামো ঘোষণায় মালিক ও শ্রমিক নেতারা সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা আগামীকাল থেকে কাজ না করলে বেতন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গেল ৬ জানুয়ারি থেকে আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা। রাজধানীর কয়েকটি এলাকা সহ গাজীপুর, সাভার, আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামলে বাধে সংঘর্ষ। রোববার সকালেও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে চলে শ্রমিক অসন্তোষ। টঙ্গী আশুলিয়া এলাকায় সড়ক অবরোধ করলে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 10টি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এমন পরিস্থিতিতে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর এই সংবাদ সম্মেলন। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সোমবার আন্দোলনরত শ্রমিকরা কাজে না গেলে বেতন দেয়া হবে না। এছাড়া শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে, তাহলে কারখানা শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে, কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না। যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না। বিজিএমইএ সভাপতি বলেন, সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। পরিস্থিতির পেছনে স্বার্থান্বেষী মহল জড়িত বলেও অভিযোগ করেন তিনি। গত অর্থ বছরে আমাদের গ্রোথ ছিল মাত্র 8.5% মতো। এই বছর গত 6 মাসে আমাদের গ্রোথ আছে 15%। এই জিনিসগুলো হয়তো কারো কারো পছন্দ নাও হইতে পারে, সেই সব মহল এর পিছনে থাকতে পারে, তবে এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের গোয়েন্দা বাহিনীর, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বিজিএমইএ সভাপতি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ঢাকা সেনানিবাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাল্টিপারপাস হলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য 21 জানুয়ারি পরবর্তী তারিখ ঠিক করেছেন বিচারক শেখ হাফিজুর রহমান। ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে। তাপসী রাবের রিপোর্ট। অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে হাজির হবেন কিনা এ নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ছিলেন সংশ্লিষ্টরা। পরে হাজিরা পরোয়ানা নিয়ে বিশেষ জজ আদালতে আনা হয় তাকে। এই মামলায় অভিযোগ গঠনের জন্য আংশিক শুনানি হয়েছিল 3 ডিসেম্বর। রোববার মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদের আংশিক শুনানি হলে আবারও তারিখ পুনর্নির্ধারণ করেন বিচারক শেখ হাফিজুর রহমান। আদালতে খালেদা জিয়া বলেন, বিএনপি বিরোধী দলে আছে বলে ন্যায্য বিচার হচ্ছে না। পরে সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন, অভিযোগের দলিল না দিয়ে আসামি পক্ষকে অসহযোগিতা করা হচ্ছে। এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। এর পরিবেশ মুক্ত আদালতের যে উন্মুক্ত আদালতের যে পরিবেশ, সে পরিবেশ সেখানে নাই। ছোট্ট একটি ঘরে অল্প কয়েকটি চেয়ার দেওয়া আছে, সেখানে পাবলিকের যাওয়ারই কোনো ব্যবস্থা নেই। এমনকি আইনজীবীদেরকেও সেখানে মোবাইল বাইরে রেখে যেতে হয় এবং তাদেরকে খাতায় সই করে তারপরে ভেতরে ঢুকতে হয়। এইরকম অবস্থা এটাকে কখনোই একটা পাবলিক ট্রায়াল বলা যেতে পারে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, 7 বার এই মামলায় আদালত বদল করেছে আসামি পক্ষ। এরপরও অসহযোগিতার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁ থানায় মামলাটি দায়ের করেন। পরে 2008 সালের 5 মে এই মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যাদের সঙ্গে সংলাপ করেছিলেন তাদের সঙ্গে আবারও তিনি কথা বলবেন। গণভবনে ওইসব নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলা উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় অনুষ্ঠান নিয়ে তাদের দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য স্ববিরোধী। সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। তুষার ঝড়ের খবর। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও পুরো ইউরোপ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 5 ও ইউরোপে মারা গেছে আরও কমপক্ষে 20 জন। তুষার ঝড়ের কারণে আটকা পড়ে আছে অনেকে। সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনাও। বিভিন্ন স্থানে বাতিল করা হয়েছে বিমান চলাচল। আবহাওয়া দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার এলাকা তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বরফের চাদরে আচ্ছাদিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। বেড়েই চলেছে তীব্র তুষারপাত। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর চাপা পড়ছে বরফের চাদরে। অচল হয়ে পড়েছে মার্কিনীদের স্বাভাবিক জীবনযাত্রা। সেন্ট লুইসের রেকর্ড 10.4 ইঞ্চি তুষার জমা হয়েছে। কলম্বিয়ায় এর পরিমাণ 15.5 ইঞ্চি। মিসৌরি রাজ্যের মহাসড়কে আটকা পড়ে আছে অনেক মানুষ। কয়েকশো দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। সতর্ক থাকতে বলা হয়েছে 6.5 কোটি মানুষকে।
এদিকে তীব্র শীতে কাঁপছে ইউরোপের বিভিন্ন দেশ। বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। সুইজারল্যান্ডে একটি হোটেল ৩০০ মিটার তুষারের নিচে চাপা পড়েছে। এছাড়া জার্মানিতে বৈরী আবহাওয়ার শিকার অন্তত ৫,০০০ মানুষ। সার্বিয়ায় কয়েকটি শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া গ্রিসে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্তদের আপিল গ্রহণ, তারেককে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে জানালেন আইনমন্ত্রী। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ গুরুত্ব সিটি কর্পোরেশনের। দেখছেন সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ৪৪ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। যারা আপিল করেছে তাদের মধ্যে মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এসব আপিল উপস্থাপন করা হলে তা শুনানির জন্য গ্রহণের আদেশ দেওয়া হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দী আসামিরা জেল আপিল করেছে। ওই মামলায় গত বছরের ১০ অক্টোবর ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আজকে মাননীয় আদালত আপিলগুলো শুনানোর জন্য গ্রহণ করেছেন, আর সেখানে আপিল গ্রহণও করেছেন, আর অর্থ যেটা দণ্ড দিয়েছেন নিম্ন আদালত, সে অর্থদণ্ডটাকে আপাতত স্টে করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৮তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপিল বিভাগে অপেক্ষমান মানবতা বিরোধী অপরাধীদের মামলার শুনানি দ্রুত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। নারী শিক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফি। এর ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি। আল্লামা শফি বলেন, নারীদের পর্দার বিষয়ে ইসলামের সুস্পষ্ট নীতিমালা রয়েছে, শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন পর্দার বিধান লঙ্ঘন করা না হয়। নারী শিক্ষার বিরুদ্ধে নন জানিয়ে আল্লামা শফি বলেন, শিক্ষা গ্রহণ অবশ্যই জরুরি, তবে সেটি নিরাপদ পরিবেশে হওয়া উচিত। হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত আহমদ শফি বলেন, হাইয়ার অধীনে হাজারো নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ দিচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানা মর্যাদা দিয়েছেন। মাহফিলে আগতদের ধর্মীয় বিধান সম্পর্কে জানানো হয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য নয় বলেও জানান আল্লামা শফি। মেয়েদের শিক্ষা নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লামা শাহ আহমদ শফি মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর জন্য ওয়াদা করিয়ে নেন, যে সত্যি দুঃখজনক। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর বক্তব্যে তিনি হতবাক ও বিস্মিত হয়েছেন। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এই ধরনের বক্তব্য বাংলাদেশিদেরকে
দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে। নারী শিক্ষার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। খাদ্যে ভেজাল পেলে শুধু জরিমানা নয়, কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ধানমন্ডিতে 7 দিনের ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেছেন তিনি। নোংরা পরিবেশের কারণে স্টার কাবাবকে 5,000 টাকা জরিমানা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মেয়র সাইদ খোকন। যেখানে ভেজাল খাদ্যে ভেজাল প্রতীয়মান হবে এবং প্রমাণ হবে, আমরা সেই প্রতিষ্ঠানকে কিংবা সেই ব্যক্তিকে আমরা দণ্ডিত করতে চাই। অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই। সংশোধনের উদ্দেশ্যে আমরা কারাদণ্ড দিতে উৎসাহিত করতে চাই। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের 10 জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও কাবু দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ রংপুরের জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে। সিরাজগঞ্জের শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা সমস্যায়। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বাচ্চাদের সর্দি কাশি, জ্বর এবং ঠান্ডা নিউমোনিয়া বেশি হচ্ছে। আমরা সমস্যা আজ 5 দিন আছি, অতিরিক্ত শীতের কারণে আবার নিউমোনিয়া হচ্ছে। গাইবান্ধায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিরিক্ত ঠান্ডায় মুরগির খামারে দেখা দিয়েছে রোগবালাই। চিন্তিত খামারিরা। শীতে তো মুরগি মাথা ফুলে যাচ্ছে, ঠান্ডা লাগতেছে, সর্দির ওষুধ খাওয়ায় অ্যান্টিবায়োটিকের উপর রাখছি মুরগি। ডিম ছোট বড় পারতেছে। মুরগির ডিম ছোট পারে, ফির আবার ঠিক ঠান্ডা মারা যায়। মুরগি মাথা ফুলে যায়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, ডিম ছোট হয়, যার কারণে আমাদের আয়ের ইয়েটা কমে যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও মৌলভীবাজারে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। চার বছরেও শেষ হয়নি ময়মনসিংহে এলজিইডির আলোচিত তারাকান্দা ধোবাউড়া সড়কের উন্নয়ন কাজ। ফলে চরম ভোগান্তিতে 3 উপজেলার কয়েক লাখ মানুষ। বারবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় হতাশ স্থানীয় জনপ্রতিনিধিও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের এভাবে হেলেদুলে চলায় বলে দেয় সড়কটির বেহাল অবস্থার কথা। 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 3 ঘন্টা। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। গাড়ির অনেকই ক্ষতি হয়, দেখা যাচ্ছে যে ব্যবসারও ক্ষতি হচ্ছে আমাদের, যে 1.5 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লাগে, যাত্রী হয় না। তারাকান্দা থেকে ধোবাউড়া পর্যন্ত 38 কিলোমিটারের মধ্যে 26 কিলোমিটার সড়কের এই বেহাল দশা। অনুপযোগী রাস্তায় চলতে দুর্ভোগের পাশাপাশি পরিবহনের ভাড়াও গুনতে হয় বেশি। যাতায়াত করতে অনেক সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসা বাণিজ্য করতে অনেক সমস্যা। যদি ডেলিভারি রুগী লয়ে যা, এই রুগীটা কি ময়মনসিংহ লয়ে যাইতে পারবো কিনা এরকম কোনো আশা নেই। পরিবহন ব্যয় বাড়াতে দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে। বিগত 5টি বছর যাবত আমরা অনেক ভোগান্তিতে আছি। সড়কটি মেরামতের জন্য জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপনের পরও সমাধান হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। বারবার অভিযোগ করার পরেও আমাদের এই রাস্তার কাজ হচ্ছে না। এতে করে আমাদের জনদুর্ভোগ এবং আমাদের
যে মালামাল আনা নেওয়া আমাদের যে ব্যবসায়ী বৃন্দ তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। গত বছর ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কোনো কাজই হয়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ময়মনসিংহ জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। তথ্য আমরা দিয়ে দেব, তথ্য প্রদানকারী কর্মকর্তা আমার আছে, আমার কাছে আসতে হবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের জরুরি বৈঠকে সমঝোতা। চীনের শানজি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে নিহত 21, আহত অর্ধশত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। চট্টগ্রামে পরিবহন নেতাকে মারধরের অভিযোগে সোমবার থেকে ডাকা 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সাথে স্থানীয় সাংসদ এবং পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলম তার বাসায় ডেকে নিয়ে পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ সহ শ্রমিক নেতাদের মারধর করেছেন। আমরা রাত 9টার সময় যাওয়ার এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে প্রথমে আমাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদককে উনি নিজের হাতে মারধর করার পরে এক পর্যায়ে তার সঙ্গে যারা ছেলেমেয়েরা ছিল তারা সহ তাকে মারধর করে। যোগাযোগ ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপ এবং পরিবহন মালিক শ্রমিককে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সোমবার থেকে বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলায় ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতারা। অলঙ্কার থেকে সীতাকুণ্ড পর্যন্ত এলাকায় না যাওয়ার জন্য হুমকি দিয়ে উক্ত এলাকায় তাকে পাওয়া গেলে গুলি করে হত্যা করা হবে বলে উচ্চস্বরে গালিগালাজ করেন। একজন মাননীয় সাংসদের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে পরিবহন নেতাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ দিদারুল আলম। ভাই তোমরা এই টাকা এত টাকা নাও, মাসে প্রায় 35 লাখ টাকার অধিক, এই চাঁদাটা কাকে দাও? তাদেরকে আমি বললাম বিএনপি জামাত যেখানে তারা চাঁদা নিচ্ছে, পুনরায় আমাদের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা সেই অর্থ অপচয় করছে, সেটা করতে আমি আমার এলাকায় কোনো চাঁদাবাজি করতে দিব না। এদিকে ধর্মঘট ডাকার খবর পেয়ে স্থানীয় সাংসদ এবং পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। যে ধর্মঘট তারা ডেকেছেন সেটা প্রত্যাহার করার ঘোষণা এখানে আমার সামনে দিয়েছেন এবং তাদের দুপক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটার অবসান হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সাভারে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আটক 2 আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ জানায়, কাউন্দিয়া এলাকার বখাটে রায়হান ও আলামিন সহ আরও 3 যুবক শনিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করে। ভুক্তভোগী সাভার মডেল থানার লিখিত অভিযোগ দিলে রাতে প্রধান অভিযুক্ত রায়হান সহ আলামিনকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত 2 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ শহরের বহুল আলোচিত রুমি জুয়েলার্সে প্রায় 500 ভরি স্বর্ণ চুরির ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণ ও নগদ টাকা। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে 8 জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যরা স্বর্ণ চুরির কথা স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। তাদের প্রত্যেকের কাছ থেকে চুরি করা স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। গেল 2 নভেম্বর রুমি জুয়েলার্সের পাশের দোকানের তালা ভেঙে শীত কেটে স্বর্ণ চুরি করা হয়। এ ঘটনায় নওগাঁ থানায় মামলা দায়ের করা হয়। নোয়াখালী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ 3 জন নিহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় দুপুরে যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয় 2 মোটরসাইকেল আরোহী। আহত হন জিপ গাড়ির 5 যাত্রী। আহতদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ঝিনাইদহে ট্রাক চাপায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমরান নিহত হয়েছে। সকালে শহরের বাইপাস এলাকায় যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ইমরান। ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৭৬টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৮৬০ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭০টির, আর ২৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 7টি গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন সমন্বয়ে সর্বনিম্ন মজুরি ৮,০০০ টাকা, কাজে ফেরার আহ্বান বিজিএমইএ। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের সাথে মতবিনিময়, শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। বিপিএলে রংপুরকে হারানো রাজশাহী, চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।